আমি এরপরে আপনাদের আরো একটা কথা বলি। ইরান এই গত রাতে দিয়েগো গার্সিয়া ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, 2টা। ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তা কিন্তু সত্য নয়। এখন ডোনাল্ড ট্রাম্প নিজের মান ইজ্জত বাঁচানোর জন্য এখন উল্টো কথা বলছে যে ইসরায়েলের একেবারে উত্তর থেকে দক্ষিণ কোনো জায়গা হামলা করতে বাকি নেই। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত গোছগাছের জন্য যুদ্ধবিরতি চাই, ইরান সেই সুযোগ দিতে রাজি নয়। ইরান বুঝে গেছে যে যুদ্ধবিরতি করা মানেই আমার লস, তারা আবার শক্তি অর্জন করে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আবার শুরু করতে পারবে যুদ্ধ। ইরান এখানে শক্ত অবস্থানে থেকে, এটা আপনারা সবাই জানেন, যে বলছে বারবার যে আমরা যুদ্ধবিরতি এখন চাই না। যে হরমুজ প্রণালী নিয়ে এত কিছু, সেই হরমুজ প্রণালী এখনো ইরান কন্ট্রোল করছে। সেখানে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমেরিকা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। ফলে এই যুদ্ধে কি করে আমেরিকা আপার হ্যান্ডে থাকে, আপনারাই বিচার করুন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আগেই জানিয়ে রাখি, আমার ছোট ছেলে যে ইরানে ডাক্তারি পড়ে, সে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে। আপনারা সবাই দোয়া করবেন, সে সুস্থ আছে। একদিন তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আশা করছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে তাকে একদিন আনবো। ইরানে কি ঘটেছে, সে কি দেখেছে, অনেক কিছু আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আজকে এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে তিনি ইরানের সাথে যুদ্ধবিরতি চান না, কারণ আমেরিকা যুদ্ধের ময়দানে এখন আপার হ্যান্ডে আছে এবং যে দেশ যুদ্ধের বিজয়ের দ্বার প্রান্তে থাকে বা ভালো অবস্থানে থাকে তারা কি যুদ্ধবিরতি করে নাকি? ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এই প্রশ্ন রেখেছেন। একই সাথে তিনি বলেছেন ইরানকে সামরিকভাবে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, অতএব আমেরিকা এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি চায় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, আমি আজকে মূলত সেই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করব এবং তার বক্তব্যের বাস্তব প্রেক্ষাপটগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আসলে ইরান ধ্বংস হয়ে গেছে নাকি কোন পর্যায়ে আছে, এবং ইরান যুদ্ধবিরতির চেষ্টা করছে নাকি আমেরিকা যুদ্ধবিরতির চেষ্টা করছে, কে আসলে যুদ্ধবিরতি চায়, কে চায় না, এবং যুদ্ধবিরতি করলে এই মুহূর্তে কার লাভ কার ক্ষতি, এই সমস্ত নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও অনেকের মাঝে ছড়িয়ে দেবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটু বলি, যুদ্ধের পরিস্থিতি একটু আপনাদের সামনে তুলে ধরি। যুদ্ধ চলছে। ইরানের পক্ষ থেকে এই পর্যন্ত 70তম ওয়েভ, 70তম ধাপের হামলা চালানো হয়েছে। এই ধাপে ব্যাপকভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, এবং আমি যতদূর যা জানলাম তাতে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলাগুলো হয়েছে। সর্বশেষ যে 2-3টা হামলা হয়েছে, এই হামলাগুলো হয়েছে বেশিরভাগ ইসরায়েলের সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে। তার ভিতরে পালাখিম একটা সামরিক ঘাঁটি আছে, তারপরে আর একটা আছে বেনিয়ামি। এই সমস্ত ঘাঁটিতে মারাত্মক রকমের হামলা চালিয়েছে। এবং আপনারা আগেই নিশ্চয়ই জেনেছেন যে মধ্যপ্রাচ্যে যে আমেরিকান ঘাঁটিগুলো আছে, সেই সমস্ত ঘাঁটিতে যেমন খুব একটা ইন্টারসেপ্টর নেই, তেমনি ইসরায়েলের হাতেও ইন্টারসেপ্টর না থাকার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র তারা খুব একটা প্রতিহত করতে পারছে না। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকাও ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং আমি এইখানে একটু ছোট্ট করে বলে রাখি, আমার যে ছোট ছেলে ইরান থেকে এসছে, সে আমাকে জানালো, সে তো তেহরানে থাকতো, সে আমাকে জানালো যে এবার ইসরায়েল এবং আমেরিকা ব্যাপকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের চেষ্টা করেছে, ব্যবহার করেছে, যাতে ক্ষয়ক্ষতির মাত্রাটা মোটামুটি বেড়েছে। তবে ইরানের আকাশে আমেরিকা এবং ইসরায়েল যে আধিপত্য বিস্তারের কথা বলেছিল, সেটা কিন্তু বাস্তব নয়, এটা আমার ছেলে জানিয়েছে। তবে যুদ্ধে দুই পক্ষই হামলা পাল্টা হামলা চালিয়েছে। আপনারা বুঝতেই পারেন, ইসরায়েল এবং আমেরিকা দুটো শক্তি মিলে যখন এক ইরানের উপরে হামলা চালিয়েছে, তাহলে হামলার মাত্রাটা
কি পরিমাণে থাকতে পারে, তাদেরকে মোকাবেলা করে ইরান এই পর্যন্ত টিকে আছে। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এক বাক্যে বললে হামলা পাল্টা হামলা চলছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। ইরান আগের মতোই হামলা চালিয়ে যাচ্ছে এবং হামলা জোরদার করবে বলে ঘোষণা দিয়েছে। আপনাদেরকে আরেকটা তথ্য আমি জানিয়ে রাখি, ইরানের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে, রমজান মাস যেহেতু একটা শান্তির মাস, পবিত্র মাস, এই মাস উপলক্ষে ইরান বেশ কিছু অস্ত্র ব্যবহার করতে চায়নি। তারা তাদের বিবেক বোধে বেঁধেছে বা ধর্মীয় চিন্তায় আদর্শে বেঁধেছে, তারা এই অস্ত্রগুলো রোজার মাসে ব্যবহার করতে চায়নি। এখন রোজার মাস পার হয়েছে, এই সমস্ত অস্ত্র ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করবে ইরান, মোটামুটি একটা ঘোষণা এসেছে। আমি অপেক্ষায় আছি বা আমরা অপেক্ষায় থাকি যে আসলে ইরান কী ধরনের অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে এবং তার ভয়াবহতা বা ধ্বংস ক্ষমতা কী হয় এবং তার পরিণতিতে ইসরায়েল এবং আমেরিকা কতটা ক্ষতির মুখে পড়ে। তবে আমি আপনাদেরকে জানাই, ইরান যে হাজ কাসেম একটা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে মূলত জেনারেল কাসেম সোলেমানি নাম অনুসারে। এই হাজ কাসেম ক্ষেপণাস্ত্র নাকি ব্যাপক ধ্বংসযজ্ঞ করছে, মারাত্মক রকমের একটা ক্ষেপণাস্ত্র নাকি, এটা সবচেয়ে 13 গুণ গতিতে চলতে পারে। তো কয়েক মিনিটেই ইরান থেকে ইসরায়েল আঘাত আনছে। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছে যে তিনি আর যুদ্ধবিরতি চান না, আমেরিকা আপার হ্যান্ডে আছে, ইরানের সামরিক সক্ষমতা একেবারে ধ্বংস হয়ে গেছে, অতএব তারা যুদ্ধবিরতি চাইছেন না। এই বিষয়টা নিয়ে আমি একটু বিশ্লেষণ করি। দর্শক, আপনারা সবাই জেনেছেন যে ইরান ভিকটিম, ইসরায়েল এবং আমেরিকা হামলা শুরু করেছে, সেই অর্থে ইরান ভিকটিম। হামলা যেহেতু ইরান শুরু করেনি, অতএব তার উপরে আগে আঘাত হয়েছে, সেই আঘাত সয়ে নিয়ে পাল্টা আঘাত করেছে, ব্যাপারটা এইরকম। তো আমেরিকা এবং ইসরায়েল দুই মহাবীর, তো অন্তত সামরিক শক্তি সামর্থ্যের দিক দিয়ে তো তাই বলতে হয়। তো এই দুই শক্তি যখন ইরানের উপর প্রথমেই আঘাত এনেছে, তাহলে আঘাতের মাত্রাটা কি পরিমাণে ছিল আপনি বুঝতে পারেন। এবং সেই আঘাতের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু কর্মকর্তা, সেনা অফিসার, মন্ত্রী, মিনিস্টার শহীদ হয়েছেন। এরপরে ইরান যখন পাল্টা হামলা শুরু করেছে, আমরা তখন কম বেশি দেখেছি। ইরানের হামলায় এ পর্যন্ত যা যা ঘটেছে সেইটা বললে আপনারা বুঝতে পারবেন যে কে আসলে আপার হ্যান্ডে আছে। আমেরিকার মধ্যপ্রাচ্যে যত ঘাঁটি ছিল, প্রায় 17টা বা 20টা, তার সবগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। এখানে আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ছিল, সেটা ধ্বংস হয়েছে। থার্ড পেট্রিয়ট ছিল, সবগুলো ধ্বংস হয়ে গেছে। তারপরে বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি, সেই নৌবহরের ঘাঁটি মোটামুটি ধ্বংস হয়ে গেছে। এরপরে কাতারের সেন্টকমের হেডকোয়ার্টার ছিল, সেটাও ধ্বংস হয়েছে। এরপরে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক বেজ ধ্বংস হয়েছে, কুয়েতে ধ্বংস হয়েছে। 5টি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। 7টি KC-135 মডেলের রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। গত পরশুদিন ইরান F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং আমেরিকা সেটা স্বীকার করেছে, অস্বীকার করার কোনো আর উপায় নেই। এরপরে জেরাল্ড আরফোর্ডকে পাঠিয়েছিল, সেই জেরাল্ড আরফোর্ড যুদ্ধ করতে না এসে সে মাঝপথ থেকে বরং ফিরে গেছে বিভিন্ন ঘটনা দুর্ঘটনার ভেতর দিয়ে, নানান কাহিনী ঘটিয়ে। আব্রাহাম লিঙ্কন এসেছিল ইরানের উপকূলের কাছাকাছি, সে ক্ষেপণাস্ত্রের আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সে অন্তত 1000 কিলোমিটার দূরে এখন ইরানের উপকূল থেকে। এরপরে ইসরায়েলের যে বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেগুলো ধ্বংস হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত আনা হয়েছে, নেগেভ এবং দিমোনা পরমাণু ঘাঁটির কাছে হামলা হয়েছে বলে শোনা যাচ্ছে। ইসরায়েলের যত সামরিক ঘাঁটি আছে তার প্রত্যেকটা ঘাঁটিতে হামলা হয়েছে, কোথাও বেশি ক্ষতি হয়েছে, কোথাও কম ক্ষতি হয়েছে, হামলা এখনো চলছে। এরপরে ইসরায়েলের একেবারে উত্তর থেকে দক্ষিণ কোনো জায়গা হামলা করতে বাকি নেই। ইসরায়েল ইরানি হামলা ঠেকাতে না পেরে এখন আমেরিকার কাছে অস্ত্র চাইছে, বিশেষ করে ইন্টারসেপ্টর, এবং আমেরিকা থেকে নতুন করে 12,000 বোমা নিয়ে আসছে ইরানের বিরুদ্ধে ব্যবহার করবে বলে। তার মানে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে এদের অস্ত্রপাতি খরচ শেষ। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। আরও কি দেখতে পাচ্ছি? আরও দেখতে পাচ্ছি
ইরান প্রতিদিন ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ক্ষেপণাস্ত্র ছুড়তে গেলে ক্ষেপণাস্ত্র যেমন লাগে তেমনি লঞ্চার লাগে, সেই লঞ্চার আছে। এরপরে ইরানের বিমান বাহিনী শেষ, নৌবাহিনী শেষ, বলছে যে একদম মিলিটারিলি অর্থাৎ সামরিকভাবে ইরান একদম কমপ্লিটলি শেষ। তো F-35 বিমান ধ্বংস করলো কারা? ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি না থাকে তাহলে কি দিয়ে ধ্বংস করলো? এরপরে ইরান প্রতিদিন ড্রোন ছুড়ছে। শুধু তাই না, ইরান এখন প্রতিদিন নতুন নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত করছে। শুধু তাই না, ইরান তার ভান্ডারে যে সমস্ত বড় বড় ক্ষেপণাস্ত্র ছিল সেই সমস্ত ক্ষেপণাস্ত্র এখন প্রতিদিন একটা একটা নতুন নতুন একটা নিয়ে আসছে এবং ব্যবহার করছে। শুধু তাই না, আমেরিকা এবং ইসরায়েল ইরানের যে যে জায়গায় যেভাবে হামলা করছে, ইরান তাদের বিরুদ্ধে সেইভাবে হামলা করার চেষ্টা করছে। যেমন ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা করেছে, ইরান পাল্টা বলেছিল যে আমরাও কিন্তু হামলা করবো এবং কাতারের গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছে। এখানে কাতারের গ্যাস ফিল্ডে হামলা চালানো মানে কিন্তু সেখানে মার্কিন স্বার্থ আছে এবং আরো কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে। ইরানের গ্যাস ফিল্ডে বা তেলের ফিল্ডে, অয়েল ফিল্ডে হামলা চালিয়ে ইরানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের যে সমস্ত মিত্র তাদেরকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওইগুলো পঙ্গু করে দিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ইরান একটা চাপ সৃষ্টি করতে পারছে আমেরিকা ইসরায়েলের উপরে। এবং এই মুহূর্তে সারা বিশ্বে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে নিন্দাবাদ চলছে, ইরানের বিরুদ্ধে নিন্দাবাদ কেউ জানাচ্ছে না। এই যুদ্ধ শুরুর জন্য আমেরিকা এবং ইসরায়েলকে দায়ী করছে, ইরানকে দায়ী করছে না। এই যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কেউই, নেটো জোট সরাসরি এই যুদ্ধে জড়িয়ে যায়নি এবং আমেরিকার যে ইউরোপের পুরনো মিত্ররা তারা কেউ কিন্তু এখনো জড়িয়ে যায়নি। শুনতে পাচ্ছি ব্রিটেন নাকি অনেক চাপের মুখে, ব্রিটেন নাকি তাদের কিছু কিছু ঘাঁটি ব্যবহার করতে দিতে রাজি হয়েছে। এখনো নিশ্চিত নেই, দেখা যাক কি দাঁড়ায়। আমি এরপরে আপনাদের আরো একটা কথা বলি। ইরান এই গত রাতে দিয়াগো গার্সিয়া ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে 2টা। এটা হতে পারে একটা টেস্ট। ইরানের উপকূল থেকে দিয়াগো গার্সিয়ার দূরত্ব হচ্ছে 4000 কিলোমিটার, 3300 থেকে 4000 কিলোমিটার এরকম বলা হয়। এতদিন ইরান মোটামুটিভাবে ম্যাক্সিমাম 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসেছে। এখন গত রাতে ব্যবহার করলো 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। তার মানে কি, ইরানের সক্ষমতা যদি ধ্বংস হয়ে যায় তাহলে 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র বের করলো কোথা থেকে, তাই না? তো সবকিছু মিলে দেখা যায়, অনেকগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তা কিন্তু সত্য নয়। তিনি যে কারণে বলছেন যে আমরা যুদ্ধবিরতি চাই না, এটা এই কারণে বলছেন যে তার মুখ রক্ষার জন্য। অর্থাৎ তিনি চান যুদ্ধবিরতি, কিন্তু এখন সরাসরি বলতে পারছে না। কয়েকদিন তো বলেছে এবং ইরান তা নাকচ করেছে যে না, আমরা যুদ্ধবিরতি করব না। এখন ডোনাল্ড ট্রাম্প নিজের মান ইজ্জত বাঁচানোর জন্য এখন উল্টো কথা বলছে যে আমরা যুদ্ধবিরতি চাই না, কিন্তু ভিতরে ঠিকই লোক লাগিয়েছে ইরানের সাথে। ইরানকে প্রস্তাব দিয়ে আসছে যে যুদ্ধবিরতির জন্য আসতে বলো। ইরান এখানে শক্ত অবস্থানে থেকে, এটা আপনারা সবাই জানেন, যে বলছে বারবার যে আমরা যুদ্ধবিরতি এখন চাই না। যুদ্ধবিরতি চাই না অনেকগুলো কারণে বলছে, তার ভিতরে একটা টেকনিক্যাল কারণ আমি আপনাদেরকে বলি। ইরান মনে করছে এই যুদ্ধবিরতি যদি করা হয় তো 1-2 দিনের যুদ্ধবিরতি হবে, এরপরে আবার আমেরিকা ইসরায়েল এই যুদ্ধবিরতি ভেঙে আবার শুরু করবে যুদ্ধ। কারণ একটু এই সময়ের ভিতরে তারা সেট হতে চায় নতুন করে। তাদের তো একেবারে ধ্বংস হয়ে গেছে, ঘাঁটি তছনছ, সেনা বাহিনী পালিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন ঘাঁটির সেনারা এখন তো পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন বেসামরিক লোকজনের বাসায়, বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায়, বেসামরিক জায়গায় মার্কিন সেনারা অবস্থান নিয়েছে। যুদ্ধবিরতি করলেই এই সমস্ত সেনারা সংগঠিত হতে পারবে, আবার তাদের যে সমস্ত যন্ত্রপাতি প্রযুক্তি যে সমস্ত ক্ষতিগ্রস্ত আছে সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করবে, করে আবার শুরু করবে। এবং শুধু তাই না, এই যে জাপান থেকে যে বলা হচ্ছে না যে মার্কিন মেরিন সেনাদেরকে আনা হচ্ছে, যারা কমান্ডো সেনা, মূলত এলিট ফোর্সের সদস্য, এদেরকে আনা হচ্ছে। এদেরকে আনতে গেলে, সেট করতে গেলেও তো একটু সময় লাগবে, গুছাগাছাই নিতে হবে। এই সমস্ত গোছগাছের জন্য যুদ্ধবিরতি চাই, ইরান সেই সুযোগ দিতে রাজি নয়। ইরান
বুঝে গেছে যে যুদ্ধবিরতি করা মানেই আমার লস, তারা আবার শক্তি অর্জন করে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আবার শুরু করতে পারবে যুদ্ধ। তো এই জায়গায় আমরা যা দেখতে পেলাম তাতে আমেরিকা আপার হ্যান্ডে থাকার কোনো কারণই নেই। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, যে হরমুজ প্রণালী নিয়ে এত কিছু, সেই হরমুজ প্রণালী এখনো ইরান কন্ট্রোল করছে। সেখানে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমেরিকা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। ফলে এই যুদ্ধে কি করে আমেরিকা আপার হ্যান্ডে থাকে, আপনারাই বিচার করুন। হরমুজ প্রণালীর কথা যখন আসলোই, তখন আমি আরেকটু বলি, এই হরমুজ প্রণালী যদিও আমেরিকা এখনো কন্ট্রোলে নিতে পারেনি, কিন্তু পরিস্থিতি যা, যদি খুব দ্রুত যুদ্ধবিরতি না হয়, যদি শান্তি প্রতিষ্ঠা না হয়, তাহলে মোটামুটিভাবে আমরা হরমুজ প্রণালীকেই সবচেয়ে বড় ব্যাটেল গ্রাউন্ড অর্থাৎ যুদ্ধক্ষেত্র হিসেবে দেখতে যাচ্ছি। এখানেই সবচেয়ে বড় যুদ্ধ হবে, কারণ আমেরিকা যে সেনা প্রবেশ করানোর চেষ্টা করবে, এই হরমুজ প্রণালী দিয়েই সেই চেষ্টাটা করবে। পাশাপাশি হরমুজ প্রণালী দখল করে এখান দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ চলাচল ওকে করার চেষ্টা করবে। তাহলে ইরান তো সেটা বাধা দেবে। এই জায়গায় মার্কিন সেনাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তাহলে মার্কিন সেনাদের উপর ইরান অবশ্যই হামলা চালাবে এবং এখানে যুদ্ধ জাহাজ, মার্কিন সেনাদের জীবন ব্যাপকভাবে হুমকির মুখে পড়বে। তেমনি মার্কিন সেনারা হরমুজ প্রণালী দখল করে নিয়ে যখন কাজ শুরু করবে, তখন ইরানের বিরুদ্ধে তাদের ব্যাপক মাত্রায় হামলা চালাতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাতে আগামী দিনগুলোতে যুদ্ধ বাড়তে যাচ্ছে এবং হরমুজ প্রণালী হবে ভয়াবহ যুদ্ধক্ষেত্র। এবং আশঙ্কা করছি হরমুজ প্রণালীর নীল পানি দুই পক্ষের সেনাদের রক্তে রঞ্জিত হয় কিনা। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আর লম্বা করব না। আপনাদের কাছে একটাই প্রশ্ন, যে আপনারা কি ভাবছেন, এই যুদ্ধ কি বাড়তে যাচ্ছে এবং আমেরিকা কি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারবে বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবারও ঈদ মোবারক।